আদিত্য ও সুদীপার গাড়ির পেছনে রূপা চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, মা মা তুমি এভাবে আমাকে ছেড়ে ফেলে যেতে পারো না। এবং সেই মুহূর্তেই দেখা যায় রূপা পাশ দিয়ে আসা এক গাড়ির সামনে চলে আসে। আর রূপা মুহূর্তের মধ্যেই একবার মা বলে জোরে চিৎকার করে ওঠে এবং সাথে সাথে বেহুশ হয়ে পড়ে। এবং এই চিৎকার শুনে আদিত্য গাড়ি থামিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আসন্ন এপিসোডে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন। শুরুতেই দেখা যায় মন্দিরে গাঁটছড়া খোলার পর এবং পুজো শেষ হতেই আদিত্য আর সুদীপা পরমাদের বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। তখন মন্দিরের সামনে ভিড় কমে এসেছে। ঠিক তখনই দেখা যায় রূপা দূর থেকে সুদীপাকে দেখতে পায়। তার চোখে হঠাৎ আনন্দের ঝলক, মুখ থেকে বেরিয়ে আসে মা মা। রূপা এই বলে চিৎকার করতে থাকে এবং দৌড়াতে শুরু করে, কিন্তু ভিড় আর গাড়ির আওয়াজে সেই ডাক আদিত্য বা সুদীপার কানে পৌঁছয় না। তারা গাড়িতে উঠে বসে এবং আদিত্য গাড়িটা চালু করে দেয়। গাড়ি ধীরে ধীরে সেখান থেকে এগোতে থাকে আর রূপা তখনও পিছন থেকে ছুটে আসে, চিৎকার করতে থাকে, মা থামো মা, তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না। ঠিক তখনই সুদীপা রিয়ারভিউ মিররে কিছু একটা দেখতে পায়। এক ঝলকে তার চোখে পড়ে একজন মহিলা দৌড়াচ্ছে। তার বুকের ভেতরে কেমন যেন হট করে ধক করে ওঠে। সেই মুহূর্তে দেখা যায় তৎক্ষণাৎ আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী গাড়িটা একটু থামান, কেউ আমাদের দিকে দৌড়াচ্ছে মনে হলো। আদিত্য তখনও ঠিক বুঝে উঠতে পারে না কি ঘটেছে। সে ব্রেক চাপতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই এক বিকট শব্দ হয়। রূপা অন্য দিক থেকে আসে এক গাড়ির সামনে চলে আসে আর রূপা মুহূর্তেই এক জোরে চিৎকার করে ওঠে, চিৎকার করে মা বলেই। তারপরে মাটিতে লুটিয়ে পড়ে। চারিদিক থেকে লোকজন ছুটে আসে এবং আদিত্য গাড়ি থামিয়ে নিচে নামে। সুদীপা দ্রুত দৌড়ে যায় রূপার দিকে। রূপাকে মাটিতে অচেতন অবস্থায় দেখে সে ঘাবড়ে যায়। সে কাপা গলায় বলে, মিস্টার চৌধুরী এই মহিলাকে যদি আমরা এখনই হাসপাতালে না নিয়ে যাই তাহলে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। আদিত্য কিছু না বলে রূপাকে তুলে নেয় গাড়িতে এবং দুজনে মিলে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়। হাসপাতালে ডাক্তারের সঙ্গে চিকিৎসা শুরু করে। সুদীপা এক কোণে দাঁড়িয়ে থাকে, মুখে উদ্বেগের ছাপ। আদিত্য পাশে দাঁড়িয়ে থেকে তাকে বোঝানোর চেষ্টা করে, চিন্তা করো না সুদীপা, ডাক্তাররা তো চেষ্টা করেই চলেছে। এই সময় অভ্রজিৎ আদিত্যকে ফোন করে এবং ঘটনাটা সম্পর্কে জানতে পারে এবং তারা তাড়াতাড়ি করে হাসপাতালের দিকে ছুটে আসে। এদিকে ডাক্তার কিছুক্ষণ চিকিৎসার পর বাইরে এসে বলে, রোগী এখন বিপদমুক্ত, তবে একটু সময় দিন, ওর জ্ঞান ফিরে আসবে। কিছুক্ষণ পরেই দেখা যায় রূপার চোখ খুলে যায়। হাসপাতালের আলোতে চারপাশ ঝাপসা লাগে তার। ধীরে ধীরে তার চোখ পড়ে সুদীপার দিকে। রূপার দুর্বল হাতে সুদীপার হাতটা ধরে ফেলে এবং কাপা গলায় বলে ওঠে, মা তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যাবে না তো? তখন সুদীপা এই কথা শুনে অবাক হয়ে যায় এবং সে কি বলবে বুঝতে পারে না। তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে কয়েক সেকেন্ড নিঃশব্দে দাঁড়িয়ে থাকার পর সে রূপার পাশে বসে পড়ে এবং তার মাথায় হাত বোলাতে থাকে আর বলে, না আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার পাশেই আছি। রূপা চোখ বন্ধ করে শান্ত হয় তখন এই কথা শোনার পর। পাশে দাঁড়িয়ে থাকা আদিত্য সব কিছু চুপচাপ দেখছিল। তার মুখেও কোনো কথা নেই, কিন্তু চোখে এক ধরনের অনুশোচনা আর বিস্ময় মেশানো এক অনুভূতি ফুটে ওঠে। এদিকে অভ্রজিৎ আর পরমা তখন হাসপাতালে পৌঁছে গেছে। তারা সুদীপাকে দেখে অবাক হয়, কিন্তু রূপার এমন অবস্থা দেখে তারা আর কিছুই বলে না। এদিকে তখন অতুলবাবু মানে পরমার বাবা আর শ্রুতি পরমা ও অভ্রকে বাড়িতে নিতে এসেছে। এরপর তখন দেখা যায় তখন অভ্র বলতে থাকে, আমি কোথাও যাব না, আমি এখন কোথাও যেতে পারবো না। এই কথা শুনে তো তখন পরমা বলে ওঠে বড়মা বলে ওঠে, কেন রে অভ্র, তুই কেন যেতে পারবে না? তুই বড়দের মুখে মুখে তর্ক করছিস, তুই বড়দের মুখের উপরে কথা বলছিস, তোকে যেতেই হবে। যেখানে অতনুবাবু আর শ্রুতি এসেছে সেখানে তো তোকে যেতেই হবে। তখনই দেখা যায় অভ্র এ কথাতে রাজি হয়ে যায়। এদিকে তখন জানকী মানে সুদীপার পিসি বলে ওঠে, তাহলে তো এই বাড়িতে আরেকটি ছেলেরও বিয়ে হয়েছে, তাহলে নিয়ম অনুযায়ী সেই ছেলেও তো গাঁটছড়া খুলতে তার শ্বশুর বাড়িতে যাবে। তখনই পাশ থেকে অংশু মানে আদিত্যর বাবা বলে ওঠে, সে বলে, কিসের শ্বশুরবাড়ি, ওর কি কোনো শ্বশুরবাড়ি আছে? সবার ভাগ্যে কি আর শ্বশুরবাড়ি নেই? তাই কেউ কোথাও যাবে না, শুধু অভ্র আর পরমায় যেতে পারবে। এই কথাটা শুনে তখন সুদীপার মনটা খারাপ হয়ে যায়। সে তার বাবার কথা ভাবতে লাগে। এদিকে তখন অভ্র সুদীপার দিকে তাকিয়ে আছে, তার দিকে তাকিয়ে ভাবতে থাকে, বলে, বোন তোর সাথে এরকম হচ্ছে আমি একদমই এটা চাচ্ছি না, আমি একদমই এটাতে খুশি হচ্ছি না। আমি যেতে চাই না, যেখানে আমার বোন যেতে পারবে না সেখানে আমি কি করে যাব? তখন এইদিকে দেখা যায় আদিত্য জানকী মানে সুদীপার পিসিকে বলে, পিসি আপনি চিন্তা করবেন না, আমরা আপনাদের বাড়িতে যাব না, তাতে কি হয়েছে? আমরা মন্দিরে গিয়ে সব কিছু নিয়মকানুন করে আসব।
গাঁটছড়া আমরা মন্দিরেই খুলবো, কারণ আমাদের বিয়েটাও তো হয়েছিল মন্দিরে, তাই না? কথাটা শুনে সুদীপা ভাবে, আমার জন্য এত কিছু করছে আদিত্য চৌধুরী, আমি ভাবিনি, কারণ আদিত্য তো আমাকে ভালোই বাসে না, তাহলে এমনটা কেন করছেন? এদিকে তখন আদিত্য বলে, সুদীপা চিন্তা করো না, তোমাকে নিয়ে আমি মন্দিরে গিয়ে এই গাঁটছড়াটা খুলে আসবো। যেটা নিয়ম সেটা নিয়ম করতেই হবে, পালন করতেই হবে সেই নিয়মটা। এই কথা শুনে তখন সুদীপা বলে, আমরা বিয়ের পরে অনেক নিয়মও তো পালন করিনি, তাতে কি হয়েছে, এই নিয়মটাই না আমি পালন করলাম না। তখনই এ কথা শুনে পরমা আদিত্যর থেকে তাকিয়ে মনে মনে ভাবে, আদিত্য তুমি এতটা ভাবো সুদীপাকে নিয়ে, কই আমাকে নিয়ে তো কখনো এতটা ভাবা দেখিনি আমি। তখনই সুদীপা বলে, আদিত্য চৌধুরী আমাকে নিয়ে এতটা না ভাবলেও চলবে, আমরা কোথাও যাব না। তখনই বড়মা বলে ওঠে, তোমার কাছ থেকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়েছে? তুমি এত বেশি পাকামি করছো কেন, কথা বলছো কেন এত? আর এই যে অব্র, তোকে বলছি যেতে হবে, তোকে তোকে যেতেই হবে, আমার কোথার ওপর দিয়ে যেতে পারবি না কিন্তু। তখন অব্র বলে, মা তোমাদের কথা শুনেই তো সব কিছু করেছি, তোমাদের কথা শুনেই তো আমি তোমার পছন্দ করা মেয়েটাকে বিয়ে করেছি। তখনই অতনু আর শ্রুতি বলে, অব্র বাবা তুমি কি খুশি নাও বিয়ে করে? তোমাকে এমন লাগছে কেন, কি হয়েছে আমাদেরকে বলো। তখন অব্র বলে, না আমার কিচ্ছু হয়নি। এদিকে তখন পরমার বাবা বলে ওঠে, না এতিম কিন্তু আমার মেয়ে তো এতিম না। এই কথা শুনে জানকী মানে সুদীপার পিসির মনে লাগে, আর সে বলতে থাকে, কার মেয়ে এতিম কিনা সেটা আমি ভালো করেই জানি, তাই কথাটা সাবধানে বলবেন। তখনও এই কথা শুনে অতনু ভয় পেয়ে যায় আর বলে, আপনি এরকম কেন করছেন? তখনই এদিকে দেখা যায় অংশু রেগে গিয়ে জানকীকে বলে, এই কাজের মেয়ে, তোমাকে কি কেউ কোনো কথা বলার অনুমতি দিয়েছে? তুমি এত কথা বলার কেন? সবসময় আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে আসো কেন তুমি? তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে কিছু বলতে হবে না। তখনই জানকী চুপ হয়ে যায়। আর এদিকে তখনই পরমা বলে, চিন্তা করো না পাপা, আমি ঠিক চলে যাব। এদিকে তখন অংশু বলে, হ্যাঁ পরমা তুমি তো যাবেই, তোমাদের যাওয়ার জন্য সব কিছু আমি জোগাড় করে দেবো। তখনই দেখা যায় বড়মা বলে ওঠে, পরমা আমি জানি তুমি ওই বাড়িতে গেলে কিছুটা সময় ভালো কাটাতে পারবে, এই জন্য যাও। তোমরা দুজন একসাথে গেলে তাদেরও খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগবে। আর তোমাদের বিয়ের পরে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে, অনেক নিয়মকানুনও মানা হয়নি, এগুলো কিন্তু মানতে হবে। অব্র তখন বলে, আমি তো বলছি যাব। তখনই অব্র বলে, না মা আমি পারবো না, যেখানে আমার বোন যেতে পারবে না সেখানে আমিও যাব না, হয়তো আমরা মন্দিরেই যাই। তখনই বড় মা বলে, আমার মুখের ওপর আবারও কথা বলছিস অব্র, তোকে এই শিক্ষা দিয়েছি আমি? তখনই অব্র বলে, হ্যাঁ দেখবো আমি ব্যাপারটা। তখন এদিকে অতনু আর শ্রুতি অব্রর দিকে তাকিয়ে থাকে আর বলে, হ্যাঁ অব্র বাবা, আমরা তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি আমাদের মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে একবার আসো, ট্রিপের মতো হলেও এসো, হ্যাঁ বাবা এইটুকু চাও আমাদের, আর কিছুই না। তখন অব্র বলে, আচ্ছা আপনারা চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে নিয়ে আমি আপনাদের বাড়িতে যাব। তখন শ্রুতি আর অতনু পরমার দিকে তাকিয়ে বলে, আমরা এখন চলে যাচ্ছি মা, তোর আশায় থাকবো। এই বলে অতনু আর শ্রুতি ওখান থেকে চলে যায়। আর ওরা চলে যেতেই বড় অব্রকে বোঝাতে শুরু করে, বলে, অব্র এমনটা কেন করছিস বলতো, তুই তো ভালো করেই জানিস তোর পছন্দের মেয়েকে আমি তোর সঙ্গে বিয়ে দিয়েছি। তুই না বিয়ের আগে পরমাকে এক দেখায় পাগল হয়ে গিয়েছিলি বিয়ে করার জন্য, এখন এরকম কেন করছিস? মনে হচ্ছে পরমাকে নিয়ে তুই সুখী না? তখন অব্র চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, হ্যাঁ মা, এরকম একটা বাজে মেয়েকে নিয়ে আমি কেন সুখী হতে পারবো না, কখনোই সুখী হতে পারবো না। বিয়ে করেছে আমার সঙ্গে কিন্তু অন্য কাউকে ভালোবাসে, আমি কি সেটা মেনে নিতে পারবো? এই কথাগুলোর মাঝে সুদীপা বলে ওঠে, চিন্তা করো না দাদা, আমি ঠিক আছি, তোমরা যাও ঘুরে এসো। তখন অব্র তার মাকে কথা দেয়, সে বলে, আচ্ছা মা, তোমার কথা রাখার জন্য আমি যাব, কিন্তু আমি ওখানে থাকতে পারবো না, শুধু নিয়মটা পালন করেই ফিরে আসবো আমি। এদিকে তখন পরমা মনে মনে ভাবে, এতটাই খারাপ ভাবো আমাকে অব্র তুমি, তাহলে কি হবে আমার? অব্র তো এখন শুধু সুদীপার কথাই ভাবে, আমার জন্য তো কেউ ভাবে না, এই বাড়িতে কেই বা আছে আমার নিয়ে ভাবার জন্য। এরপর দেখা যায় সুদীপাকে সাজাতে ইন্দ্রা তার ঘরে আসে, সে মনের মতো করে সুদীপাকে সাজাতে থাকে। তখন ইন্দ্রা বলে, মা তুমি আমার কথাটা রেখো, তুমি যাও নিয়মটা সেরে এসো, এটা বিয়ের জনম জনমের বন্ধন, 7 জনমের বন্ধন, এই বন্ধন থেকে কেউই মুক্তি পায় না। তখন সুদীপা ধীরে ধীরে বলে, আচ্ছা মা তুমি কি কখনো সুখী হতে পেরেছো? বাবা তো তোমাকে কখনো ভালোই বাসেনি, বড় মাও তোমাকে কথা শোনায়, তুমি তো কখনো সুখী হতে পারোনি, তোমার ছেলেরাও তো তোমাকে কিছু বলে না। তখন পাশে দাঁড়িয়ে থাকা আদিত্য সব কিছু শুনতে পায়। এদিকে তখন ইন্দ্রা চোখ নামিয়ে নিয়ে শান্ত স্বরে বলে, আমার জীবনটা তো চলে গেছে মা, আমাদের কথা ছেড়ে দাও, এখন তোমাদেরটা নিয়ে ভাবো। আমার ছেলে তোমাকে নিয়ে অনেক ভালোবাসে, যে তার বাবার মতো নয়, তুমি তোমার মতো করে ওকে সাজিয়ে নিও,
নতুন করে ভালোবাসো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে তখন সুদীপা শান্ত কণ্ঠে বলে ওঠে, মা সেটা কি কখনো হবে? আমি তো এখানে থাকতে আসিনি, আমি তো একদিন চলেই যাব। তখন ইন্দ্রা বলে, তুমি কোথায় যাবে? আমি যেতে দিলেই তবেই তো যাবে। কোথাও যেতে পারবে না। আমার ছেলেকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আমার ছেলে অনেক ভালো, তুমি ওকে অনেক সুখে রেখো। ওকে সুখে রাখলে আমি খুব খুশি হব। আসলে আমার ছেলেটা খুব সহজ সরল, যাকে যেমনভাবে বুঝে তেমনভাবেই বিশ্বাস করে, তাই ওকে যত্ন রেখো, আগলে রাখো। এদিকে সুদীপা তখন ধীরে ধীরে বলে, আমি চেষ্টা করব, কিন্তু তাতে কোনো লাভ হবে না, কারণ সে আমাকে সহ্যই করতে পারে না। ঠিক তখনই আদিত্য ঘরে ঢোকে আর বলে, আপনি কি বলতে চাইছেন সুদীপা? সুদীপা তখন বলে ওঠে, আপনাকে কিছু বলার ইচ্ছা নেই আমার, কিন্তু একটা কথা জানেন, আপনার মাকে যখন সবাই অপমান করে তখন আপনার প্রতিবাদ করা উচিত। আপনি তখন কোনো কথাই বলেন না, মুখ বুজে সব কিছু সহ্য করেন। আপনার তো মা, আপনার মায়ের কষ্টটা কি আপনি দেখতে পান না? তখন আদিত্য গম্ভীর গলায় বলে, সুদীপা কথাটা সাবধানে বলো। আমার মা সুখে আছে কি দুঃখে আছে সেটা আমার থেকে তুমি ভালো করে বোঝো না। আমরা ছোট থেকেই দেখে এসেছি, মা কখনো বড় মায়ের ওপরে কথা বলতে পারে না, আর বাবা সবসময় রাগারাগি করে। এগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। মাও সেটা মেনে নিয়েছে, তাই এটা আমাদের কষ্ট দেয় না। তখন সুদীপা বলে, আপনার মায়ের কষ্টটা কি আপনার একটু চোখে লাগে না? আপনার মা সব সময় কষ্ট পায়, সবাই তাকে আঘাত করে কথা বলে। আমি হলে এর জবাব দিতাম, কিন্তু আপনি কিছুই বলেন না। ইন্দ্রাণা তখন বলে ওঠে, হয়েছে হয়েছে, আর কথা বলতে হবে না এসব নিয়ে। আমাদের নিয়ে এসব কথা বাদ দাও এখন। আমার এককাল হয়ে গেছে, আর এককাল বাকি, সেগুলো আমি নিজেই ভাববো। সুদীপা তখন বলে, মা তোমার বয়সী অনেক নতুন করে সংসার শুরু করে, তুমি নতুন জীবন শুরু করো, কিন্তু তুমি কখনো সুখী হতে পারলে না। তোমার ছেলেরাও এটা দেখে কিছুই বলে না। তখন আদিত্য একথা শুনে রেগে যায়, তখন বলে, সুদীপা বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তখন ইন্দ্রাণা তৎক্ষণাৎ দুজনকে থামিয়ে দেয়, বলে, আচ্ছা এখন আমার পা ধরে শপথ করো যে রাস্তায় কোনো ঝামেলা করবে না তোমরা, কোনো ঝগড়া করবে না তোমরা। তখন আদিত্য বলে, মা আমি ওর সঙ্গে ঝগড়া করি না, ওই সবসময় আমার সঙ্গে ঝগড়া করে। এ কথা শুনে সুদীপা বলে ওঠে, আমিও ঝগড়া করি না, সবসময় আমাকে রাগিয়ে কথা বলে। দেখো না মা, এখানে এসে কিভাবে আমার সঙ্গে কথা বলছে, সবসময় আমাকেই দোষারোপ করতে থাকে। ইন্দ্রাণী তখন বলে, আচ্ছা হয়েছে, এখন এসব কথা বাদ দাও, তোমরা আর ঝগড়া করবে না। সুদীপা বলে, হ্যাঁ মা, আমি কথা দিচ্ছি, আপনাকে কথা দিচ্ছি, তোমার ছেলের সঙ্গে আর কখনো ঝগড়া করব না। আর ওকে বলো যেন আমার সাথে ঝগড়া না করে। ইন্দ্রাণী তখন শান্ত গলায় বলে, আমি জানি আমার ছেলে কখনো তোমার সঙ্গে ঝগড়া করবে না। অন্যদিকে তখন দেখা যায় অব্র আর পরমাদের বাড়িতে, মানে অতুনিত বাবুর বাড়িতে একটু চলে গেছে। অব্র বলে, পরমা ভেবো না আমি তোমার জন্য এই বাড়িতে এসেছি, আমি শুধু বড়দের কথা রাখার জন্যই এসেছি এখানে, কিন্তু আমি তো ওখানে কখনোই ছাড়বো না, তোমাকে কখনোই আমার কাছ থেকে মুক্তি দেব না, কথাটা মনে রেখো। তখনই দেখা যায় শ্রুতি ওখানে আসে আর বলে, ওদের দেখে খুব খুশি হয়ে যায়। তখনই শ্রুতি বাড়ির সবাইকে ডেকে বলে, আমার মেয়ে জামাই এসেছে, সবাই বরণ করে ঘরে ঢুকিয়ে নাও। এরপর অব্র আর পরমাকে সবাই বরণ করতে থাকে এবং বরণ করে বাড়িতে নিয়ে আসে। তার কিছুক্ষণের মধ্যেই পুরোহিত এসে পরমা আর অব্রর গাঁটচড়া খুলে দেন। অব্র তখন চুপচাপ, মুখে রাগের ছাপ। পরমা সেটা টের পেয়ে মনে মনে ভাবে, অব্রর এই রাগটা যদি বাবা মা দেখে ফেলে তাহলে ওরা খুব কষ্ট পাবে। আমি সেটা হতে দিতে পারি না। সবার সামনে আমাকে স্বাভাবিক থাকতে হবে, কাউকে বুঝতে দেওয়া যাবে না যে কিছু হয়েছে। পরমার আত্মীয়রা তখন হেসে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা জামাইবাবু, আপনি খুশি নন নাকি? এত চুপচাপ কেন, রেগে আছেন নাকি? তখন অব্র কোনো জবাব দেয় না, শুধু বলে, আমি এখান থেকে এখন চলে যাব, এখানে তো নিয়মকানুন শেষ হয়ে গেছে, আমাকে এখানে থাকা যাবে না। সবার মুখে এই কথা শুনে বিস্ময়, সবাই অবাক হয়ে পড়ে। পরমা তখন মনে মনে ভাবে, সবার সামনে আমি আমার স্বামীকে এভাবে ছোট করতে পারবো না, এটা কখনোই হবে না, আমাকে পরিস্থিতি সামলাতে হবে। তখনই পরমা পাশ থেকে বলে ওঠে, আসলে কি হয়েছে জানেন তো, ও সারা রাত জেগে কাজ করেছে, সকালে বলছিল ওর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আসলে ওর মেডিসিনটা খাওয়া হয়নি, এই জন্য ও এমনটা করছে। তখনই সবাই একথা শুনে হাসি মুখে মাথা নাড়ে আর পরিবেশটি একটু হালকা হয়ে যায়। অন্যদিকে তখন দেখা যায় অংশু বাজার থেকে সব কিছু কিনে এনেছে অব্র আর পরমাদের বাড়িতে পাঠানোর জন্য, কিন্তু এসে দেখে অব্র আর পরমা ইতিমধ্যেই তাদের বাড়িতে চলে গেছে। এদিকে তখন অংশু বড় বৌদিকে জিজ্ঞাসা করে, বড় বৌদি ওরা কোথায় গেল? তখন বড় মা মানে গায়ত্রী দেবী বলে, ওরা তো চলে গেছে, কিন্তু জিনিসগুলো তো পাঠিয়ে দিতে হবে। তখন অংশু বলে, তাহলে গিয়ে কি আমি দিয়ে আসবো? তখন বড় মা মাথা নাড়ে এবং বলে, না এখন না, আদিত্য আর সুদীপা তো মন্দিরে যাচ্ছে, ওরাই দিয়ে আসুক নয়। তখন আদিত্য আর সুদীপা
বাইরে নামতে থাকে। তখন বড় মা বলে, আদিত্য তুমি এগুলো অব্র আর পরমাদের বাড়িতে দিয়ে আসবে, এটা আমি তোমাকে আদেশ করছি। তখন আদিত্য একটু দ্বিধায় পড়ে যায় এটা কথাটা শুনে, আর বলে, আমরা তো এখন মন্দিরে যাচ্ছি, তাহলে কিভাবে যাব ওখানে? বাড়িতে অন্য কেউ নেই নাকি? অন্য কেউ তো আছে। তখন বড় মা এই কথা শুনে রেগে ওঠে আর বলে, তাহলে তুমি বলতে চাও আমি নিজেই দিয়ে আসবো নাকি? থাক, আমি নিজেই দিয়ে আসবো। সেই মুহূর্তে সুদীপা বলে ওঠে, না বড় মা, আপনাকে যেতে হবে না, আপনার ছেলেই যাবে। আমরা মন্দিরের কাজটা শেষ করে ওগুলো পরমাদের বাড়িতে দিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর আদিত্য আর সুদীপা জিনিসগুলো নিয়ে বাইরে চলে যায়। পথে যেতে যেতে সুদীপা বলে, আদিত্য চৌধুরী, ভাববেন না আমি আপনার সঙ্গে সংসার করার জন্য সব নিয়মকানুন মানছি। অন্যদিকে বাড়িতে বড় মা অংশুকে বলে, অংশু, চিন্তা করিস না তুই, আমি এই মেয়েকে আদিত্যর জীবন থেকে বের করে দেবো, যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে ওকে সরিয়ে দেবো। এই বাড়িতে ওকে আমি সহ্য করতে পারছি না। এদিকে অব্র বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বড় মা ঘরে গিয়ে ফিরে ভেঙে পড়ে এবং সে চুপি চুপি কাঁদতে থাকে। সে মনে মনে বলে, আমার সঙ্গে এমনটা কেন হচ্ছে? আমি তো এমন কিছু চাইনি আমার সাথে এমনটা হোক। তখন শ্রুতি ঘরে এসে বলে, পরমা কী হয়েছে মা? যদি নাই চাস তাহলে তুই ওই সংসার করবি না, তুই ওই বাড়ি ছেড়ে চলে আয়, মুক্তি নিয়ে আয়। পরমা তখন এই কথা শুনে মনে মনে ভাবে, মা এটা বলছে, কিন্তু এটা কি কখনো সম্ভব? অব্র তো স্পষ্ট বলেছে সে আমাকে কখনো জীবনে মুক্তিও দেবে না। আমি এখন তাহলে কি করব এখন? শ্রুতি তখন বলে, পরমা কথা বলছিস না কেন? বল বল, কিছু বল তুই। পরমা তখন হঠাৎ কেঁদে ওঠে আর শ্রুতিকে জড়িয়ে ধরে বলে, না মা, এটা হবে না। কিন্তু একটা কথা, আমি তো ওই বাড়িতে গিয়েছিলাম আদিত্যর জন্য, ওকে দেখবো বলে, ওর ভালোবাসা পাবো বলে। কিন্তু আদিত্য আমাকে একটু ভালোবাসে না, ও আমাকে সহ্যই করতে পারে না, কারণ ও সুখে আছে, সুদীপার সঙ্গে ও সুখে আছে। ওর বউকে ওর যত্ন করে ভালোবাসে, সব কিছু ওর জন্যই করে। কিন্তু আমার জন্য কেউই ভাবে না, কেউ আমার কথা ভাবে না, আদিত্যও না। সে কান্না থামাতে পারে না। আমি কি করব মা, কোথায় যাব? আর এদিকে ঠিক তখনই দেখা যায় অভ্রজিৎ আবারও পরমাদের বাড়িতে ফিরে এসেছে, আর বাইরে দাঁড়িয়ে পরমার বলা কথাগুলো সে শুনতে পাচ্ছে। আর কথা শুনে সে আরও রেগে যাচ্ছে। সে আরও রাখতে থাকে পরমার ওপর, আদিত্যর ওপর। তাদের আরও রেগে যেতে থাকে এটা ভেবে যে তারা এভাবে আমাদেরকে ঠকাচ্ছে, মানে তাকে ঠকাচ্ছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়।